পারবো এক্সাম দিতে, কিন্তু আমি দেখছিলাম আমি কলম ধরতে পারছি না। আমি প্রথমে মানে রেজাল্টের পর আমার আম্মুর প্রতি রেজাল্ট জানানোর পরের প্রশ্নটা ছিল আমি যে ক্যারেট কলেজ থেকে চলে এসেছিলাম এই জন্য আমার প্রতি যে তোমার ক্ষোভ ছিল সেটা কি এখনো আছে। বলছিলাম আল্লাহকে যে আল্লাহ যা হচ্ছে আমি গ্রেটফুল তোমার প্রতি, আমার প্রতি অসন্তুষ্ট হয় না, আমাকে মাফ করে দিন। আসসালামু আলাইকুম, রেটিনা মাইমিন সিং প্রেজেন্টস স্বপ্ন ছুঁয়েছে যারা পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি আছি ফয়সাল মাহমুদ। আমাদের এই পডকাস্টগুলো তাদেরকে নিয়ে যারা তাদের অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে তাদের স্বপ্ন ছুঁয়েছে। আজকে আমাদের এই পডকাস্টে উপস্থিত আছে আমাদের সাথে রেটিনা মাইমিন সিং থেকে 30তম হয়ে জাতীয় মেধায় ঢাকা মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত আনিকা বুশরা। কেমন আছো আনিকা বুশরা? আলহামদুলিল্লাহ। সো প্রথমেই তোমার কাছ থেকে জানতে চাইবো, যখন তুমি ফার্স্ট শুনতে পেলে যে তুমি মেডিকেলে চান্স পেয়েছো তখন তোমার অনুভূতিটা আসলে কেমন ছিল? আসলে আমার তো ইচ্ছা ছিল রেজাল্ট যেরকমই হোক শান্ত থাকবো, কিন্তু রেজাল্টের উচ্ছ্বাসে তাৎক্ষণিকভাবে আমি নার্ভ ধরে রাখতে পারছিলাম না। আচ্ছা, তো আমি চিৎকার করে আম্মুকে বলছিলাম আম্মু আমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি, 30তম হয়েছি। তো তারপর আম্মু এসে আমাকে জড়িয়ে ধরলেন। আসলে সেই অনুভূতিটা মানে যতই আমি রিপিট করি সেই অনুভূতিটা আসলে ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। এক্স্যাক্টলি। আসলে এই অনুভূতিগুলো আমাদের সারা জীবনের যত পাওয়া আছে তার মধ্যে অন্যতম হয়ে থাকে। তো আন্টির অনুভূতিটা আসলে কেমন ছিল সেই সময়? আম্মু কেঁদে ফেলেছিলেন, তো আমাকে জড়িয়ে ধরেছিলেন। আর আমি প্রথমে মানে রেজাল্টের পর আমার আম্মুর প্রতি রেজাল্ট জানানোর পরের প্রশ্নটা ছিল আমি যে ক্যারেট কলেজ থেকে চলে এসেছিলাম এই জন্য আমার প্রতি যে তোমার ক্ষোভ ছিল সেটা কি এখনো আছে। সো আমি প্রসঙ্গত ক্যারেট কলেজে পড়তাম, তো এসএসসির পর কিছু ব্যক্তিগত কারণে আমি সিদ্ধান্ত নিয়ে আমি ক্যারেট কলেজে কন্টিনিউ করব না। আম্মু আব্বু এ ব্যাপারে আসলে খুব একটা সহমত ছিলেন না। আচ্ছা, সো কাইন্ড অফ স্ট্রাগল করে আমাকে ক্যারেট কলেজ থেকে আসতে হয়। তখন থেকে আম্মু আব্বু কিছুটা অসন্তুষ্ট ছিলেন আমার প্রতি। আর তারপর থেকে বাইরে কলেজে তাদের এক্সপেকটেশন আমি খুব একটা ফিল করতে পারিনি, কিন্তু আলহামদুলিল্লাহ এই রেজাল্টটা দিয়ে হয়তো সব কিছু মুছে গেছে। আর এটা আমার জন্য একটা ট্রমা হিসেবে ছিল। সো আমি এই জন্যই মানে আমার প্রথম রিফ্লেক্সটা ছিল এখনো কি তোমার আমার প্রতি ক্ষোভটা আছে। আচ্ছা। সো তাহলে আমরা শুনে নেই আসলে তোমার একাডেমিক জার্নিটা, তোমার পড়াশোনার শুরু থেকে আজকে ঢাকা মেডিকেলে চান্স পাওয়া পর্যন্ত তোমার স্কুল কলেজের জীবনটা কেমন ছিল? প্রথমত মানে প্রাথমিক স্কুলের জীবন আমার মফস্বল এলাকাতেই কেটে গেছে। তারপর সেখান থেকে ক্যারেট কলেজে চান্স পাওয়া এটাও কিছুটা অভাবনীয় ছিল আমার জন্য। আচ্ছা, তো তারপর ক্যারেট কলেজে যাওয়ার বিষয়টা আসলে আমার এক সিদ্ধান্ত ছিল, আসার বিষয়টাও এবং যাওয়ার বিষয়টাও। আম্মু চাননি আমাকে এত দূর একা রাখতে। তারপর ক্যারেট কলেজে আসলে গিয়ে মানে মফস্বল এলাকা থেকে আমি যখন উঠে যাই তো আমার নিজেকে আসলে মনে হতো পদ্ম ফুলে গোবর, কারণ মানে আমার তো তেমন কোনো প্রিপারেশন ছিল না বা আমার ব্যাকগ্রাউন্ড মানে অতটা হাইফাই সবার মতো ছিল না। তারপর আমি অবশ্য অল্প কিছু দিনের মধ্যেই নিজেকে অ্যাডজাস্ট করে ফেলেছিলাম এবং তখন থেকে আসলে ক্যারেট কলেজের জীবনটা আমার খুব ভালো লাগতে শুরু করে। তারপর 1.5 বছর পর যখন করোনা শুরু হয়, ভ্যাকেশনে বাসায় চলে আসি, তারপর আমার মাইন্ড সেট আপ কিছুটা পরিবর্তিত হয়। ক্যারেট কলেজের লাইফস্টাইলের প্রতি আমার কিছুটা অনীহা তৈরি হয়। তারপর ক্যারেট কলেজ থেকে চলে এলাম এসএসসির পর। এসএসসিতে আমার রেজাল্ট 1219 নম্বর পেয়েছিলাম, কিন্তু আম্মু আব্বু মোটেই সন্তুষ্ট ছিলেন না। তাই? তারপর সেই অসন্তুষ্টির সাথে আবার ক্যারেট কলেজ থেকে আসার অসন্তুষ্টি সেটাও যোগ হয়। তবে আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমি চলে আসব। তারপর কি হবে বা আমি মেডিকেলে পড়বো তখনও আমার তেমন টার্গেট ছিল না। তারপর আমার টার্গেট ছিল আসলে বুয়েটের প্রিপারেশন। আমি ইয়ার ফাইনাল পর্যন্ত ডেডিকেটেড বুয়েট অ্যাসপিরেন্ট ছিলাম। তো কোয়েশ্চেন ব্যাংক সলভ করেও আমার মোটামুটি শেষ হয়ে গিয়েছিল। আর একাডেমিক বেসড পড়াশোনা এটা আমি এসএসসির পর করিনি বললেই চলে। ইভেন এসএসসির পর থেকে কলেজে ক্লাস শুরু হওয়া পর্যন্ত যেই 3-4 মাস সময় পাওয়া যায় তখনও আমি অ্যাডমিশন বেসড পড়াশোনাই করেছি। দ্যাটস ওয়াই দেখা গেছে কলেজের এক্সামগুলোতে আমার আশানুরূপ রেজাল্ট হচ্ছে না, কিছুটা হতাশাজনক ছিল। আর বারবার চলে আসছে এই হতাশার সাথে ক্যারেট কলেজ থেকে চলে আসার হতাশাটা যুক্ত ছিল। তো আমার বেশ কঠিন সময়ই কেটেছে 2 বছর। কলেজ লাইফে কোনো এক্সামে আসলে আমি টপ 10-এও থাকিনি কলেজে। আচ্ছা, তারপর এইচএসসি ইভেন আমি মানে এতটা ক্যাজুয়াল ছিলাম এইচএসসি নিয়েও। বোটানি প্র্যাকটিক্যাল এক্সামের দিন আমি জানতাম না প্র্যাকটিক্যাল এক্সাম কয়টায়।
তো আগের এক্সামগুলোর মতো সেম টাইমে গিয়ে দেখি এক্সাম শেষ, Exam শেষ 2 হয়ে গেছে। ঘন্টা 2 ঘন্টা পর আমি তারপর এক্সাম অ্যাটেন্ড করি। আচ্ছা, পরীক্ষা দিতে দিয়েছিল? এক্সাম দিতে দিয়েছিলেন। সো ম্যাম যিনি ছিলেন এত হেল্পফুল ছিলেন, আমি সারা জীবন মনে রাখবো ম্যামকে। মানে তিনি আমাকে বলছিলেন একদম প্যানিক হও না, আমাকে পানি এনে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, সেই অনুভূতিটা অন্যরকম। আলহামদুলিল্লাহ। আরেকটা মেনশনেবল ইস্যু হচ্ছে আমার এসএসসি এক্সাম টাইমে বায়োলজি এক্সামের আগের দিন। এই আমার মানে বোর্ড এক্সাম লাইফে এই দুইটা ঘটনা খুবই মেমোরেবল। একটা হচ্ছে এই লেট করে বোটানি প্র্যাকটিক্যাল এক্সাম দেওয়া, আর এসএসসি এক্সামের টাইমে বায়োলজি এক্সামের আগের দিন হঠাৎ আমার মানে 12:30টার দিকে আমি ঘুমোতে যাই রাতে, 2:30টার দিকে আমার ঘুম ভেঙে যায়। আমি আমার হাতে পায়ে প্রচণ্ড জ্বলুনি অনুভব করছিলাম। তো আমি উঠে দেখি মানে আমার হাত ফুলে গেছে হঠাৎ আচ্ছা করে। আচ্ছা, তখন আমার এতটা ড্রাউজি ফিলিং ছিল, আমি যে উঠে লাইট অন করে দেখবো হুম, আমার হাতে কি হয়েছে আসলে আমি সেই শক্তি পাচ্ছিলাম না। আর ক্যারেট কলেজ অ্যাজ রেসিডেন্সিয়াল, অবশ্যই আম্মু আব্বু আমার সাথে ছিল না। তো আমি তারপর 4টা পর্যন্ত অলমোস্ট সেভাবেই থাকি, আধো ঘুম আধো জাগরণ। তারপর উঠে আমি যখন ওযু করতে যাই ফজরের নামাজের জন্য, তখন আমি দেখতে পাই যে আসলে আমার হাত প্রচণ্ড ফুলে গেছে, হাত এবং পা। আর পানি লাগানোর কারণে সেই মানে এত ব্যথা এত বেড়ে গেছে, আমি আর থাকতে পারছিলাম না। তারপরেও এসে আমি ভাবছি নামাজটা পড়ে নিই। তো Okay. নামাজে দাঁড়ালাম। নামাজে দাঁড়ানোর পর মানে ব্যথা এত প্রবল হওয়া শুরু করলো, আমি আর নামাজ কন্টিনিউ করতে পারিনি, আমাকে নামাজ ছেড়ে দিতে হয়। অনবরত আমার চোখ দিয়ে পানি পড়ছিল ব্যথায়। তো তারপর আমি মানে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি যে আমার কী করা উচিত এই সময়। আর আমার কিছু রিভাইজ দেওয়া বাকি ছিল, এক্সামের দিন সকালে ভাবছিলাম বায়োলজি ফিগারগুলি দেখবো। তো তারপর আমি সেই অবস্থাতে টেবিলে বসে দেখি পড়তে পারি কিনা, কিন্তু রাতে তো ঘুম হয়নি, আমি ওভাবে ঘুমিয়ে যাই। Okay. তো ব্রেকফাস্ট টাইমে ক্যারেট কলেজে তো সব স্কেজিউলড। হুম, তো ব্রেকফাস্ট বেল দিত, বেলের শব্দে আমার ঘুম ভাঙে। তো আচ্ছা তখন তো আমার কিছু পড়া হয়নি, একটু প্যানিকড হয়েছিলাম। আর দেখতে পাই আমার হাত মানে যখন ঘুমাই তখন দেখছিলাম ডাবল হয়ে আছে, সো 4 টাইমস হয়ে যায়। আমার আঙুল মানে আমি ফোল্ড করতে পারছিলাম না, কলম ধরা তো কাইন্ডা ইম্পসিবল ছিল, বুঝতে পারছিলাম না কি করব। সো ক্যারেট কলেজের রুটিনটা ছিল স্পুন ফর্ক দিয়ে খাওয়া। ব্রেকফাস্টে গিয়ে আমি স্পুন ফর্ক ধরতে পারছিলাম না, বিকজ আঙুল ফোল্ড করা ইম্পসিবল ছিল। ওকে। সো তারপর আমি একটু কাঁদতে থাকি প্যানিকড হয়ে। বাট এর মধ্যে প্রসঙ্গত আমি ফজরের নামাজে যখন পড়ি, আমি নামাজ শেষে আল্লাহ মানে মোনাজাতে আল্লাহকে বলছিলাম যে আল্লাহ মানে যা হচ্ছে, এছাড়া আমার মানে অনেক জ্বর ছিল এক্সাম টাইমে, মাউথ আলসার, মানে অনেক অসুস্থ ছিলাম। ওকে। সো বলছিলাম আল্লাহকে যে আল্লাহ যা হচ্ছে আমি গ্রেটফুল তোমার প্রতি, আমার প্রতি অসন্তুষ্ট হয় না, আমাকে মাফ করে দিও, এরকম একটা ফিলিংস আমার ছিল। সো তারপর ব্রেকফাস্টের পর আমি হচ্ছে হসপিটাল যাই, কলেজের ভেতরেই হসপিটাল আছে। সো মেডিকেল অফিসার তিনিও আমাকে দেখে ঘাবড়ে যান যে আমার সাথে কী করা উচিত এখন। তো আমাকে তারপর 2টা ইঞ্জেকশন দেওয়া হয়। ইঞ্জেকশনের রিফ্লেক্স হিসেবে আমার তখন আরও ব্যথা বেড়ে যায় এবং আরও বেশি ফুলতে থাকে। আচ্ছা তারপর যখন এক্সাম দিতে যাই, আমি চাচ্ছিলাম না যে আমাকে নিয়ে আশেপাশের মানুষ প্যানিকড থাকুক, টিচাররা প্যানিকড থাকুক। সো আমি বলছিলাম হ্যাঁ পারবো এক্সাম দিতে, কিন্তু আমি দেখছিলাম আমি কলম ধরতে পারছি না। সো আমি খুঁজলাম যে ক্লাসমেট কার কাছে মোটা পেন আছে যাতে আমার হাত যতটা কম সম্ভব ফোল্ড করা যায়, একজনের কাছ থেকে নিলাম এবং তারপর দেখলাম আমি লিখতে পারছি, যদিও কষ্ট হচ্ছে বাট আমি লিখতে পারছি। এবং শেষ পর্যন্ত আমি এক্সামটা দিতে পেরেছি। আর সবচেয়ে বেশি আমিই লিখেছিলাম হলে, এক্সট্রা পেজ আমি নিয়েছিলাম। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যেখানে আমি অনিশ্চিত ছিলাম আমি এক্সামটা দিতে পারবো কিনা, I ended up with 50 out of 50 marks in CQ part in biology মাশাআল্লাহ। SSC-তে। আচ্ছা, সো তোমার এই গল্প থেকে আসলে আমার অনেকগুলো প্রশ্ন চলে আসছে। সো ইনশাআল্লাহ তোমার ক্যাডেট কলেজ থেকে বের হয়ে আসার পেছনের গল্পটা আমরা শুনবো। সো তার আগে আরও একটা প্রশ্ন করতে চাই যে এত ছোট একটা বয়সে এসএসসি খুব বড় তো না, So, এই সময়ে এরকম ম্যাচুরিটি তুমি কিভাবে অর্জন করেছো যে তোমার আশেপাশের লোক যেন তোমাকে প্যানিক না হয়, তুমি সেটা নিয়েও চিন্তা করছো। তারপর হচ্ছে নিজেকে এত দূরে বাবা মার কাছ থেকে দূরে থাকার পরেও কিভাবে নিজেকে আসলে সামলে নিয়েছো, এই যখন এই চাপের সময়গুলো আসে, এই প্যানিক মোমেন্টগুলোতে তুমি নিজেকে কিভাবে সামলাও? আসলে ছোট থেকেই আমার মধ্যে মানে ইনবর্ন এটা চলে এসেছে যে আমার ব্যাপার নিয়ে কেবল আমি বদার্ট করবো, আর যেন কেউ বদার্ট না হয়। এটা আমার আসলে ইনবর্ন একটা অ্যাটিটিউড বলতে পারি আমি। আচ্ছা, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখি যে মেডিকেলে হচ্ছে যারাই প্রিপারেশন নেয়, তো তাদের মধ্যে ম্যাক্সিমাম সংখ্যক এই পরীক্ষার হলের চাপ সামলাতে না পেরে পরীক্ষা খারাপ দেয়।
হ্যাঁ, অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে পরীক্ষা হল থেকে বের হয়ে এসে বলে যে ভাইয়া আমরা তো আসলে সবই পড়ে গিয়েছিলাম, প্রশ্ন দেখে সহজই মনে হয়েছিল, কিন্তু কেন যেন খুব বেশি প্যানিকড হয়ে গেলাম, ঘামতে থাকলাম, আমার আর মাথায় কিছু আসছে না। তো এই ব্যাপারটার সাথে তুমি কিভাবে ডিল করো আসলে? আসলে আমি ছোটবেলা থেকে চাপটা খুব কম ফিল করেছি। লাইক আমার মনে হতো যে হয়েই যাবে এবং খুব স্মুথলি হবে। আর এই ব্যাপারটা আসলে চাপটা আমি একদম যে ফিল করিনি বা আমার কোনো চাপ ছিল না এরকম না, আমার উপর চাপ ছিল, কিন্তু আমি এই বিশ্বাসটা নিজের উপর রেখেছিলাম যে যত চাপই আসুক আমি যদি না পারি তাহলে তাহলে কে পারবে। আমার নিজের উপর এই কনফিডেন্সটা ছিল এবং আমি নিজেকে সেভাবেই বুস্ট আপ করে অভ্যস্ত হয়েছি, এই মাশাআল্লাহ। জন্য হয়তো পেরেছি। আর এক্সাম টাইমে বলতে গেলে অ্যাডমিশনের 3 মাস আমি সবচাইতে বেশি চিল ছিলাম, আমি চিল ওয়ার্ডটাই ইউজ করব। সো আমি প্রচুর অনলাইনে অ্যাক্টিভ থাকতাম। এখানে আরেকটা স্টোরি আছে, সো প্রসঙ্গত যদি চলে আসে আমি আমার অ্যাডমিশনের স্টোরিটাও বলে ফেলি। হ্যাঁ। এইচএসসি নিয়ে তো আমার তেমন ভ্রুক্ষেপ ছিল না, টু বি অনেস্ট ছিল না। আমার রেজাল্টও সেম তাই বলে এইচএসসি রেজাল্ট। সো আই ওয়াজ অনলি বদার্ড যেন আমার জিপিএ 5টা থাকে। আলহামদুলিল্লাহ জিপিএ 5 সব সাবজেক্টে ছিল। আমি চেয়েছিলাম খুব প্রচণ্ডভাবে যেন অ্যাডমিশন টাইমে আমার কোনো আউটসাইড ডিফিকাল্টি ফেস না করতে হয়। সো আমি কই থাকবো, এই ব্যাপারে আমি কোথায় কোচিং করব, মানে রেটিনাতে করব এই ব্যাপারে আমার কোনো সন্দেহ ছিল না। কিন্তু আমি প্রি মেডিকেল ময়মনসিংহ ব্রাঞ্চে করেছি। সো আমার ইচ্ছা ছিল ফুল কোর্স মেডিকেল ফুল কোর্সটাও ময়মনসিংহ ব্রাঞ্চে করা। কিন্তু তারপর হচ্ছে আমার ক্যারেট কলেজের এক ব্যাচমেট, মানে আমার ফ্যামিলির বেশ ক্লোজ, সো সে এবং তার ফ্যামিলি আমার আম্মুকে কনভিন্স করে আমি যেন ওর সাথে ঢাকায় থাকি। সো আম্মু আসলে কিছুটা সামাজিকতার খাতিরে রাজি হয়ে যায়, যদিও আমার তেমন ইচ্ছা ছিল না। তারপর আসলে আমাকে ওইখানেই যেতে হয়। যদিও আমি এইচএসসির আগে আমি বেশ কেঁদে কেঁদেই আম্মুকে বলেছিলাম, আম্মু আমার মন সায় দিচ্ছে না ঢাকায় যাওয়া, আমি ময়মনসিংহে অ্যাডজাস্ট যেহেতু করেছি আমি থাকি এখানেই। তো তারপর ঢাকা গেলাম। একটা অনাকাঙ্ক্ষিত বিষয় হলো 31 আগস্ট আমি ঢাকা যাই। তো 1 তারিখ সম্ভবত রেটিনার ওরিয়েন্টেশন ছিল। তারপর রেগুলার ক্লাস, প্রথম ক্লাস এক্সামে দেখা গেল যে আমি টপ নচ মার্কস পেয়েছি, আর আমার সাথে যে ব্যাচমেটটা সে আশানুরূপ রেজাল্ট করতে পারেনি। তখন তার বাবা মা এবং সে প্যানিকড হয়ে গেল এবং ডিসিশন নিল তাকে ওখানেই রাখা হবে না। আর আমি একটু প্রিপ্ল্যান্ড কাজ করি, খুবই প্রিপ্ল্যান্ড কাজ করি, কিন্তু হঠাৎ করে এই অনাকাঙ্ক্ষিত বিষয়টা আমার উপর চলে আসায় আমি দিশেহারা হয়ে পড়েছিলাম যে এখন আমি কোথায় থাকবো। এখন যদি আমি আবার ময়মনসিংহ ব্যাক করতে চাই, মানে এটা আমার জন্য হিউজ প্রেশার হয়ে যাবে যেহেতু চলে গেছি। তো তারপর আর এই ব্যাপারে সত্যি বলতে আম্মুকে আমি খুব একটা সাপোর্টিভ পাইনি। সো তখন আমার নিজেকে ডিসিশন নিতে হয় যে আমি কই থাকবো। তো ঢাকায় আমি আমার এক মামাকে কল দিই তখনই যে আমাকে নিয়ে যাওয়া লাগবে। সো তখন মামা উইদিন 1 আওয়ার চলে আসে এবং আমি চলেও যাই। বাট তারপর তখন কি আবার ময়মনসিংহ চলে আসলা? না, ময়মনসিংহ না, আমি ঢাকায় ছিলাম তারপর মামার বাসায় আর কি থাকা কন্টিনিউ করি। এই ব্যাপারেও আমার একটু মন খারাপ ছিল। আমি তো ময়মনসিংহ বেশ ভালোই ছিলাম, সুদিং এনভায়রনমেন্ট ছিল, নতুন পরিবেশে সুইচ করা, তো সেই মেন্টাল প্রেশারটা আমি নিতে পারছিলাম না। কিন্তু আমি দুপুরে আমার সমস্ত বিলঙ্গিংস হচ্ছে গুছিয়ে তারপর মামার বাসায় যেয়ে উইদিন আফটারনুন আমি আবার পড়তে বসে যাই উইথ দ্যাট হিউজ মেন্টাল প্রেশার। পড়তে বসে যাই এবং তারপরের দিন এক্সামে ফার্স্ট হই। সো এটা আমাকে অনেক বুস্ট আপ করেছিল। এবং তারপর এই ইভেন্টটা এবং ইভেন্চুয়ালি আরও কিছু বিষয় আমার সাথে ঘটে এবং সেগুলোর ফলস্বরূপ আমার ডিপ্রেশন ক্রমাগত বাড়তে থাকে। অ্যাডমিশন টাইমে তো বেশিরভাগ স্টুডেন্টের ডিপ্রেশনটা থাকে অ্যাকাডেমিক বেসড, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা ছিল উল্টা। আমার অ্যাকাডেমিক বেসড কোনো ডিপ্রেশন ছিল না, এমন না যে আমি সব এক্সামে ফার্স্ট হতাম, বাট মোটামুটি অ্যাভারেজ মার্কস আমি সবসময়ই পেতাম। আউটসাইড সারাউন্ডিং ইস্যুগুলি আমাকে অনেক বেশি ডিপ্রেসড করে রেখেছিল সেই কয়েকদিন। তো তুমি প্রথমেই বলেছো যে আসলে এসএসসি পর্যন্ত তোমার কোনো ধরনের প্ল্যান ছিল না মেডিকেলে পড়ার, তুমি বুয়েটের প্রিপারেশন নিয়েছিলে। তাহলে কোন জিনিসটা তোমাকে আবার মেডিকেলের দিকে মুভ করালো? এটা কি বাসা থেকে প্রেশার দেওয়া, নাকি হচ্ছে নিজে থেকে কোনো ইচ্ছা বা নিজের কোনো একটা জিদ? আমি আসলে কোথায় পড়াশোনা হায়ার স্টাডিজ কোথায় কন্টিনিউ করব এই ব্যাপারে আমার ফ্যামিলি কখনোই আমাকে বদার করেনি, সম্পূর্ণই আমার ডিসিশন ছিল। বুয়েট থেকে মেডিকেলে সুইচ করাটা আসলে
মানে তাৎক্ষণিক ছিল, আমার মনে হয়েছে যে আমার সাথে ডক্টর প্রফেশনটা বেশি সুইট করবে। দ্যাটস ওয়াই জাস্ট এতটুকু চিন্তা থেকেই আমি সুইচ করেছি। আর তেমন কোনো মানে পড়াশোনার প্রেশার বা আমার এমন মনে হয়নি যে আমি ম্যাথে অ্যাডজাস্ট করতে পারবো না। রাদার ম্যাথ ফিজিক্স আমার মোস্ট ফেভারিট ছিল। তারপরেও জাস্ট আমার মনে হয়েছে যে প্রফেশনটা আমার সাথে ডক্টর সুদিং, দ্যাটস ওয়াই আমি সুইচ আচ্ছা। করেছি। সো মেডিকেলে তো চান্স পেয়ে গেলা, এখন এমবিবিএস পাশ করার পর তোমার মেডিকেলের কোন দিকে যাওয়ার ইচ্ছা, তোমার কি করার ইচ্ছা, এরকম কি কোনো প্ল্যান আছে? এখনো আসলে বা নিজেকে আসলে কোন জায়গায় তুমি দেখতে চাও অ্যাজ এ ডক্টর? অ্যাজ এ ডক্টর আমি আসলে কোন সেক্টরে দেখতে চাই সেই ব্যাপারে আমি এখনো চিন্তা করিনি। তবে একজন মোরাল ডক্টর হিসেবে, মানবিক ডক্টর হিসেবে নিজেকে দেখতে চাই। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। সো তুমি তো আমাদের প্রি মেডিকেল কোর্স থেকেই রেটিনা মাইমিক্সিং এর সাথে যুক্ত আছো। তো প্রি মেডিকেল কোর্স বা রেটিনার সাথে তোমার যুক্ত হওয়ার প্রথম দিনটার কথা কি তোমার মনে আছে? রেটিনার সাথে আমি হচ্ছে রেটিনা স্টার হান্ট একটি এক্সাম হয়েছিল। সো সেই এক্সামে টপ করে আমি ডিসকাউন্ট পাই। তারপর আমার আম্মু আব্বু এই ব্যাপারে রাজি ছিলেন না যে এইচএসসির আগে আমি অ্যাডমিশন নিয়ে চিন্তা করি। সো আমার আম্মুকে কনভিন্স করতে হয়েছে এই ব্যাপারে যে না, আমার যেহেতু একাডেমিক নিয়ে প্ল্যান ছিল না প্রথম থেকেই, এই জন্য আর কি একটু ব্যাক পেতে হয়েছে, কারণ একাডেমিকের রেজাল্ট আমি ভালো করছিলাম না আশানুরূপ। সো আম্মুকে তারপর বোঝাই যে না, আমার প্যাশন এখানে, আমি একটু করতে থাকি। আর আমার মানে আই হোপ যে অ্যাডমিশন বেসড এক্সাম সিস্টেমটা আমার খুবই আমাকে টাচ করবে, আমার পড়াশোনায় একটু বেটার হবে। সো তারপর আম্মু রাজি হয়। তারপর একদিন পরে মানে প্রি মেডিকেল আমার কনভিন্স করতে করতে ক্লাস শুরু হয়ে যায়। সো এক ক্লাস পরে তারপর আমি জয়েন করেছিলাম। আচ্ছা, ফার্স্ট এক্সামে আমি 45 আউট অফ 50 পেয়েছিলাম। মাশাআল্লাহ। কিন্তু আমি আমার মার্কস নিয়ে একদমই ডিস্যাটিসফাইড ছিলাম কি জন্য? যে 4টা ভুল করলাম, 4টা। আচ্ছা, সো তোমার নিজের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল যে আমি আসলে আমার 50-এ 85 পাবো, আমার 50-এ 50 পাওয়ার মতোই আমি যোগ্য। সো কেন তুমি আসলে নিজেকে মেডিকেলে পড়ার মতো যোগ্য মনে করেছিলে? তোমার এই মোটিভেশন কেন আসলো? আসলে ছোটবেলা থেকে আমি যেসব কম্পিটিটিভ এক্সাম দিয়েছি আমার রেজাল্ট টপ মোস্টই ছিল। সেখান থেকে আমার নিজের ব্যাপারে কনফিডেন্স ছিল যে না, যেদিকেই আমি যাই ইনশাল্লাহ বেস্ট ক্যালিবার রেজাল্টটা আমি করতে পারবো। So, আচ্ছা, যদি কোনো কারণে রেজাল্ট খারাপ হয়ে যেত তখন ডিপ্রেসড হয়ে যেত? এক্সামে কোচিংয়ের এক্সামগুলোর রেজাল্ট আসলে মানে ডিপ্রেসড হওয়ার মতো খারাপ আমার কখনো হয়নি। আচ্ছা, তারপরেও যদি অ্যাভারেজ আমি যত পেতাম তার চেয়ে একটু কম পাইতাম, একটু ডিপ্রেশন কাজ করতো। তখন ডিপ্রেশনের ওই মুহূর্তটাতে কি করতে? কার কাছে ছুটে যেতে? কোন বাবা মা নাকি কোনো প্রিয় শখ বা কিছু? আমি আসলে নিজের মতো করে থাকতাম, একটু হয়তো কাঁদতাম, কিন্তু এনশিওর করতাম যে আমি যে ডিপ্রেসড আছি এটা যেন কেউ না বোঝে। কেউ না বুঝে। আচ্ছা, ঠিক আছে। সো তুমি আগেই বলেছো যে তোমাকে নিয়ে যেন কেউ বোদার না থাকে, সেই ব্যাপারটা। সো এই যে আমাদের প্রি মেডিকেল কোর্সটাতে তুমি ছিলে, এটা আসলে তোমার এডমিশন জার্নিতে বা সেই দিনের এডমিশন পরীক্ষাতে কতটুকু হেল্প করেছে? আসলে আমার অ্যাডমিশনের বেসটাই আসলে ছিল প্রি মেডিকেল। অ্যাডমিশনের যে 3 মাস মানে ফুল কোর্সে তখন আমি এক্সামে বেশি ফোকাস করেছিলাম, আর ক্লাস আমার মূলত কভার হয়ে গিয়েছিল প্রি মেডিকেলে। সো আমি যখন অ্যাডমিশন টাইমে রেগুলার এক্সাম দিতাম তখন মানে আমার কাছে, আমি যেহেতু প্রি মেডিকেলে এক্সাম দিয়ে অভ্যস্ত, প্রতিদিন একটা নির্দিষ্ট সিলেবাস কভার করে এক্সাম দিয়ে অভ্যস্ত, আমার কাছে কখনো মনে হতো না যে প্রেশারাইজড কিছু, অনেক বেশি সিলেবাস কীভাবে কভার দিব, একদিনে তো পসিবল না, এরকম মনে হতো না। দ্যাটস ওয়াই আমি অলওয়েজ অ্যাকাডেমিক্সের ব্যাপারে বুস্ট আপ থাকতাম, যেটা আমি আগেও বলেছি যে অ্যাকাডেমিক্স নিয়ে আমার কোনো ডিপ্রেশন খুব একটা ছিল না। আচ্ছা, আমরা দেখি যে আমাদের প্রি মেডিকেলের যে কোর্সটা আছে সেখানে ক্লাসগুলো ভেঙে ভেঙে আরো অনেক এলাবোরেটেড ভাবে নেওয়া হয়, সহজ করে নেওয়া হয়। সো এটা একটা ব্যাপার আছে। আরেকটা আছে, আমাদের ওই প্রি মেডিকেলেও কিন্তু আমরা এক্সাম নিয়ে থাকি স্টুডেন্টদেরকে। সো এই এক্সামের ব্যাপারে তুমি আসলে কি বলবে? এই এক্সামগুলি মানে আমার মনে হয় যে যাদের জন্য সবচাইতে বেশি হেল্পফুল হয়েছে তাদের মধ্যে আমি একজন। বিকজ আমি এত পরিমাণে এক্সাম দিয়েছি, শেষ দিকে অ্যাডমিশন টাইমে আমার কোনো এক্সাম মানে হাইয়েস্ট 20 মিনিট লেগেছে 100 মার্কের এক্সাম, আর 12-13 মিনিটে আমি অলওয়েজ ফুল এক্সাম 100 মার্কের এক্সাম কভার করতাম, আর 50 মার্কের ডেইলিগুলি উইদিন 5 to 6 মিনিটস আমার অলওয়েজ শেষ হয়ে যেত।
সো মানে এতটা এফিসিয়েন্সি আমার এসেছিল এই রেগুলার এক্সাম দেওয়ার মাধ্যমে। প্রি মেডিকেলেও প্রথম দিকে আমি তো খুবই রেগুলার ছিলাম এক্সামে, একটা এক্সামও মিস দিইনি। সো রেটিনার আসলে কোন জিনিসটা তোমার মাইন্ডসেটটাকে একটু চেঞ্জ করতে পেরেছে, বা এডমিশন নিয়ে তোমার যে চিন্তা ছিল সেটা থেকে একটু সরে আসতে চিন্তা করেছে, এবং যেটা তোমার এই জার্নিটাকে আরো একটু সহজ করে দিয়েছে? এরকম কি কি জিনিস ছিল? আমি আসলে রেটিনার কথা যদি চিন্তা করতে যাই, প্রথমেই আমার যেটা মাথায় আসে সেটা হচ্ছে ভাইয়াদের আন্তরিকতা। রেটিনা পরিবারের আন্তরিকতা আমাকে অলওয়েজ মুগ্ধ করেছে। আর টু বি অনেস্ট, প্রথম দিকে আমার মনে হতো এক্সামগুলিকে একটু বেশি সহজ হয়ে যাচ্ছে, কিন্তু আমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্টে বসলাম, আমি দেখলাম না, অ্যাডমিশন টেস্টে রেটিনা স্ট্যান্ডার্ডই। সো আমার মানে অ্যাডমিশন টেস্টে আমার রেটিনার এক্সামগুলোর খুবই ছাপ স্পষ্ট ছিল। তবে আমি তো 20 মিনিটে এক্সাম শেষ করতাম, তো ওইখানে একটু সময় নিয়ে দেবো, এটা আমার প্ল্যান ছিল। কারণ এত তাড়াতাড়ি এক্সাম শেষ করতে গেলে আমার সবসময় একটা এমসিকিউ ভুল দেখাতাম, যেটা আউট অফ হারি ছিল। বাট অ্যাডমিশন টেস্টে আমি 25 মিনিটের আগে সবগুলো দাগানো শেষ করি ফার্স্ট রানে। কিছু বাকি থেকে যেগুলো কনফিউজিং ছিল। সো এইটার পুরো ক্রেডিটটা আমি দিব রেটিনার রেগুলার এক্সাম প্রসেসটাকে এবং তাদের কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডটাকে। সো আমার মনে হয়েছিল আমি রেটিনারি কোনো একটা টিউটোরিয়াল দিচ্ছি, কোনো একটা মডেল টেস্ট দিচ্ছি, সরি। ওকে, সো তোমার একটা কথা আমার খুব ভালো লাগছে যে মেডিকেল এডমিশনটা ছিল রেটিনা স্ট্যান্ডার্ড। ওকে, সো এখন যখন তোমার বললা যে এমসিকিউ কয়েকটা ভুল হয়ে যেত, যখন এমসিকিউ ভুল হয়ে যেত তখন তুমি এটা বাসায় যে কিভাবে অ্যানালাইসিস করতে বা এটাকে কিভাবে আসলে ঠিক করার চেষ্টা করতে পরবর্তীতে যেন আর না হয়? হ্যাঁ, এই ব্যাপারে আমি বইয়ে আলাদা একটা হাইলাইটার, আমি ব্লু হাইলাইটারটা ইউজ করতাম, অ্যাজ এটা ডিপ ছিল সবচাইতে। সো ভুল যেখান থেকে হয়েছে যেই লাইনটা, সেটা আমি ব্লু হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখতাম। আর আশেপাশে যে টপিকগুলি আছে বা ওই পেজটা, সেটুকু আমি আরেকটু ডিপ নলেজ, হয়তো দেখা যাচ্ছে আজমল স্যার সাথে আমি মাজেদা ম্যাম বা এক্সট্রা রেটার ইনফো থেকেও পড়ে ফেলতাম, যাতে ওই পেজ থেকে কিংবা ওই চ্যাপ্টার থেকে আমার রিপিট ভুল না হয়। আচ্ছা, তাহলে তুমি বললে যে অ্যাডভান্স মেডিকেল তোমাকে আগে থেকেই হচ্ছে প্রস্তুতিটা নিতে সহায়তা করেছিল। সো যদি নতুন যারা প্রিপারেশন নিতে চায় তাদের জন্য আসলে তোমার পরামর্শ কি থাকবে? যারা ডেডিকেটেডলি মেডিকেল প্রিপারেশন নিতে চায় তাদের প্রতি আমার অ্যাডভাইস থাকবে যে প্রি মেডিকেল কোর্স ইজ এ মাস্ট, কজ অ্যাডমিশন টাইমে আসলে এতটা চাপ থাকে রেগুলার এক্সামের। সো দেখা যাচ্ছে সাথে আবার জিকে ইংলিশ থাকে। সো প্রতিদিনের সিলেবাসটা কাভার করে এক্সাম অ্যাটেন্ড করা একটু কষ্ট হয়ে যায় বা একটু বেশি চাপ হয়ে যায়। প্রি মেডিকেল কোর্সে দুইটা উপকার, প্রথমত আমি সেম সিলেবাসে একবার এক্সাম দিয়ে আসছি, আবার দ্বিতীয়ত আমি এই বেসে মানে এই বেসিসে এক্সাম দিয়ে অভ্যস্ত। সো এক্সট্রা সিলেবাসের চাপটা ফিল হয় না, হিউজ পড়াশোনা মানে উইদিন শর্ট টাইম কমপ্লিট করে সেই চাপটা ফিল হয় না, আর হচ্ছে এই অ্যাডজাস্ট হয়ে যায়। সো ডেডিকেটেডলি মেডিকেল প্রিপারেশন নিলে প্রি মেডিকেল কোর্স আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই কথাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে অ্যাডজাস্টমেন্টটা। সো যখন এইচএসসি লাইফটা অথবা কি বলা যায় যে 11-12 ক্লাসে, তখন যদি কেউ এই হিউজ একটা টাইমের মধ্যে এতগুলো এডমিশনের পড়া পড়ে ফেলে, তাহলে তার কাছে আসলে খুব বেশি চাপ মনে হয় না। সেই অল্প চাপে যখন সে একটা এডমিশনের প্রিপারেশন নিয়ে নেয়, তখন পরবর্তীতে ওই এইচএসসির পর সেই অল্প সময়টার মধ্যে তার মধ্যে আসলে এক্সট্রা একটা কনফিডেন্স গ্রো করে, যেটা তোমার কথা থেকে বুঝতে পারলাম, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বুশরা, আমরা তোমার অনেক গল্প শুনলাম। তুমি একাডেমিক লাইফেও যেভাবে সফল ছিলে, অ্যাডমিশনেও একইভাবে সফল হয়েছো। So, তোমার পার্সপেক্টিভ থেকে তোমার কাছে কি মনে হয়, আমাদের এই অ্যাডমিশনের যে পড়াশোনাটা আর একাডেমিকের পড়াশোনাটার মধ্যে আসলে তুমি কতটুকু পার্থক্য ফিল করেছো? বেসিক্যালি কোনো পার্থক্য নেই, বিকজ আমার প্রিপারেশনটা তো আমি অনেকবারই বলেছি অ্যাডমিশন বেসড ছিল, এবং সেই অ্যাডমিশন বেসড পড়াশোনা দিয়েই আমি কিন্তু এইচএসসিতে অ্যাভারেজ ভালো রেজাল্টই করেছি বলা যায়, মোটামুটি ভালো, আমার কাছে ভালো না হলেও। সো আসলে অ্যাডমিশন মানে এইচএসসি লাইফে কেউ যদি ডেডিকেটেডলি, বই তো সেম থাকে, এক্সট্রা রেটার হয়তো অ্যাডমিশন টাইমে কিছু পড়তে হয়, কিন্তু ডেডিকেটেডলি কেউ যদি এইচএসসির জন্য পড়াশোনা করে, তার জন্য অ্যাডমিশন জার্নিটা খুব বেশি কঠিন বা খুব বেশি অসহনীয় হবে বলে আমার মনে হয় না। তোমার পড়াশোনা তো অনেক ভালো একটা ক্যারিয়ার তোমার, পড়াশোনার দিক থেকে যদি আমরা বলি, পড়াশোনার বাইরে বুশরার আর কি কি করা হয়? বই পড়া হয়। আচ্ছা, আর আমার আসলে বই পড়ার দিকেই ঝোঁকটা বেশি। সো
দ্বিতীয়বারও বলবো বইই পড়া হয়। আচ্ছা, বই পড়ার ক্ষেত্রে যেটা আমরা দেখি, আমি যখন ছোট ছিলাম আমার বই পড়ার একটা অভ্যাস গড়ে ওঠে হচ্ছে আমার মাকে দেখে বা আমার বাবাকে দেখে, দুইজনেই খুব বই পড়তো। সো তোমার আসলে এই বই পড়ার অভ্যাসটা কিভাবে আসলো? আমি আসলে ডিপলি কোনো একটা টপিক ফিল করতে পছন্দ করি, লাইক জানতে পছন্দ করি। দ্যাটস ওয়াই সেই জানার আগ্রহ থেকেই আমার আসলে বই পড়ার শুরু। কি ধরনের বই পড়ো? সায়েন্স ফিকশন টাইপ কিছু পড়ি, আর হিস্ট্রি, আচ্ছা, দেন কিছু রিলিজিয়াস বই পড়া হয়। ওকে, Religion ঠিক based। আছে। এছাড়া বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের শখ থাকে। কেউ হয়তো ঘুরতে ভালোবাসে, কেউ হয়তো ছবি আঁকে, অথবা কেউ হয়তো ভালো গান গায়, এগুলো তাদের শখের মধ্যে থাকে। অথবা কেউ হয়তো কোনো পশু প্রাণী বা পাখি বিড়াল এগুলো তাদের পেট হিসেবে নেয়। এইরকম কিছু কি তোমার কাছে আছে, বা তোমার ইচ্ছা শখের মধ্যে আছে কিনা? আমি লেখালেখি করতে পছন্দ করি। লেখালেখি কি করা হয়? ইদানিং করা হয় না, একটা সময় পর্যন্ত করা হতো। তো এখন আমি আবার এই ব্যাপারে নিজেকে নার্চার করব বলে সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, কোন ধরনের লেখালেখির প্রতি তোমার আগ্রহ বেশি? টপিক অ্যানালাইসিস টাইপ, আচ্ছা, দ্যাটস মিন প্রবন্ধ টাইপের? প্রবন্ধ টাইপ কিছুটা। ওকে। এই যে তুমি তোমার বললে যে ক্যাডেট লাইফ থেকে চলে আসার একটা সিদ্ধান্ত নিয়েছিলে, তোমার পরিবারের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিপরীতে গিয়েই নিয়েছো বলা যায়। তো এই পরিবর্তনটা কেন আসছে তোমার মধ্যে, বা কিভাবে আসলো, এই গল্পটা আমরা শুনতে চাচ্ছি। আসলে ক্যাডেট কলেজ যদি আমি ডিসিপ্লিনের কথা চিন্তা করি, ক্যাডেট কলেজ আসলে আনপ্যারালাল। সো অফকোর্স ক্যাডেট কলেজের বেশ কিছু পজিটিভ সাইডস আছে, কিন্তু আমাকে যেটা নেগেটিভ যে ড্রাইভ করেছে সেটা ছিল ক্যাডেট কলেজের ড্রেস কোডটা। যদিও রিসেন্টলি আমি শুনেছি তারা ড্রেস কোডটা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে এটার উপর বেস করে। আর হচ্ছে আমি চাচ্ছিলাম আমি যেন ডিপলি পড়াশোনা করতে পারি। ক্যাডেট কলেজে তো ফোনের অ্যাক্সেস, ফোন ইউজ করার অ্যাক্সেসটা নাই, ফোন বা ল্যাপটপ। সো অনলাইন অ্যাক্সেসটা পাওয়া যায় না, পেলেও খুবই লিমিটেড টাইমের জন্য। কিন্তু আমার দেখা যাচ্ছে আমার রাত 2টায় মনে হলো আমি একটা টপিক সম্পর্কে জানবো। এটা আমার অ্যাটিটিউডটা এরকম যে রাত 2টায় আমি টপিকটা নিয়ে বসে যাব। ক্যাডেট কলেজে তো আমি সেই সুযোগটা পাচ্ছি না। সো সেই ব্যাপারে নিজেকে ফ্লারিশ করার জন্যই, আর ড্রেস কোডের প্রতি অনীহা, সেই সব বিবেচনা করে আমার মনে হয় বাইরে আসলে আমি নিজেকে বেশি ফ্লারিশ অ্যান্ড নারিশ করতে পারবো। মাশাআল্লাহ, তোমার গল্পটা আসলে খুবই অনুপ্রেরণার। তোমার শুরু থেকে এই পর্যন্ত যে জার্নিটা, এটাতে আসলে তোমার সিদ্ধান্তগুলো তুমিই নিয়েছো বলতে গেলে, তাই তো? এই ক্ষেত্রে আসলে তোমার পরিবার থেকে বাধাটা কেমন ছিল, বা এই ব্যাপারগুলোকে তুমি কিভাবে ডিল করতে? অনেক সময় আমরা দেখি যে আমরা অনেক স্টুডেন্টই আছে যারা আসলে নিজেদের স্বপ্নগুলোকে তাদের পরিবারের দিকে তাকিয়ে হচ্ছে কবর দিয়ে দেয়। এই ব্যাপারটা তুমি কিভাবে ব্যাখ্যা করবে? আসলে হ্যাঁ, একটা সময় পর্যন্ত আমার পরিবারের আমার প্রতি কিন্তু অসন্তুষ্টি ছিল, কেন আমি এত বড় বড় সিদ্ধান্ত একা নিচ্ছি, বা ক্যাডেট কলেজ থেকে চলে আসাটাই আমি বারবার মেনশন করব। সো সেই ক্ষেত্রে আমি জানতাম যে আলটিমেটলি আমি যদি অ্যাডমিশনে একটা টপ নচ রেজাল্ট করতে পারি, তাদের সেই অসন্তুষ্টিটা থাকবে না। তাই আমি নিজেকে রিস্কে ফেলেছিলাম। এই ক্ষেত্রে আমি অ্যাডমিশনে ভালো রেজাল্ট করার পর আমি তো সেলফ স্যাটিসফ্যাকশন আমার মধ্যে এসেছে, আর আমার আম্মু আব্বুরও দেখা গেছে আমার প্রতি অসন্তুষ্টি নেই। সো এইটা ফলো করা যেতে পারে। এটা যে একদম বেস্ট ফলো আপ আমি সেটা বলবো না, কিন্তু এটা একটা ভালো সাজেশন হতে পারে যে একটা সময় পর্যন্ত সহ্য করা, একটা সময় পর্যন্ত ধৈর্য ধরা, এবং তারপর নিজেকে এক্সপ্রেস করা যে আমি পেরেছি, আমি যেভাবে নিজের সিদ্ধান্তটা নিয়েছিলাম আমি সেই নিজেকে এক্সিকিউট করতে পেরেছি। আচ্ছা, যদি সাপোজ যে তুমি মেডিকেলে চান্স পেলে না, তখন কি করতে? সত্যি বলতে কি, অ্যাডমিশন টাইম আমার একবারের জন্য মনে হয়নি যে আমি চান্স পাবো না। ধরে নাও যে চান্স পেলে না। আমি আসলে কেন মনে হয় নাই, কারণ এটা মনে হওয়ার জন্য যতটুকু মেন্টাল প্রেশার নেওয়ার অ্যাবিলিটি থাকা দরকার, সেই অ্যাবিলিটিটা নেওয়া আমার জন্য সারাউন্ডিংস ইস্যুতে অনেক কঠিন হতো। দ্যাটস ওয়াই আমি ওটা কখনো চিন্তাই করতে পারি নাই, এখনো পারি না যে আমি চান্স পাইনি। স্মিন, তোমার আসলে আর কোনো উপায় ছিল না মেডিকেলে চান্স পাওয়া ছাড়া। আর আল্লাহ তো বলছেন যে আল্লাহ সাধ্যের উপর বোঝা কাউকে চাপিয়ে দেন না। এক্স্যাক্টলি। এখন কি করছো এই অবসর সময়? এই অবসর সময়ে আমার আসলে মানসিক দূরত্ব তৈরি হয়েছিল সবার সাথে। এই 2 বছরে আমি কিছুটা নিজেকে লুকিয়ে রেখেছিলাম। সো এই গ্যাপটা ফিল আপ করার ট্রাই করছি, নিজেকে আর একটু সোশ্যালাইজ করার ট্রাই করছি। আর আপকামিং রমজানে হচ্ছে স্পিরিচুয়ালি নিজেকে বুস্ট আপ করার সিদ্ধান্ত নিয়েছি। মাশাআল্লাহ, তোমার জন্য রেটিনার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমাদের পক্ষ থেকে দোয়া।
ইনশাআল্লাহ তোমার ভবিষ্যৎ অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে এবং তুমি যেভাবে চাচ্ছ আল্লাহ তোমার জন্য যেটা রেখেছে সেটার জন্য সর্বোচ্চ ভালোটাই যেন তোমার প্রতি আসে, সেই দোয়া রইল। আর ধন্যবাদ তোমাকে আজকে আমাদের এই পডকাস্টে আসার জন্য। আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি একজন মানবিক ডক্টর হয়ে দেশের সেবা করতে পারি এবং নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। রেটিনা পরিবারকে অসংখ্য ধন্যবাদ আমার স্বপ্ন পূরণের অগ্রযাত্রায় সহযোগী হিসেবে অনবদ্য ভূমিকা পালন করার জন্য। তাদের আন্তরিকতা এতটাই প্রখর ছিল যেটা সারা জীবন আমার মনে একটা অংশ হয়ে থাকবে। ধন্যবাদ। রেটিনা ময়মনসিংহের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ আমাদের এই পডকাস্টে, আমাদের এই আড্ডায় সাথে থাকার জন্য। বুশরার এই গল্প আমাদেরকে অনুপ্রেরণা যোগায় এবং আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে কেউ যদি তার সঠিক প্ল্যান পরিকল্পনা করে সামনে এগোয়, সে যদি কঠোর পরিশ্রম করতে পারে এবং পাশাপাশি যদি একটা সঠিক দিক নির্দেশনা পায়, তাহলে অবশ্যই সেও হতে পারে তার গল্পের নায়ক।